প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমরা সেই বিষয়টা আজকে শিখবো। তো ইতিপূর্বে আমরা অন্যান্য চেঞ্জিং সেন্টেন্স গুলো করে ফেলেছি বা বাকিগুলো আমরা ধীরে ধীরে করছি। তো সেগুলো দেখতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো বিবৃতিমূলক বাক্য, এটাকে আমরা কিভাবে প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করব সেটাই আমরা এই পার্টে দেখব। তো এই বিষয়টা করার জন্য আসলে দুইটা বিষয় জরুরি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে যে বাক্যটা দেয়া থাকবে সেটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অর্থাৎ ওই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে সেটাকে আমাদের নেগেটিভ অর্থাৎ নট, আমি সহজ কথায় যেটা বলবো যে নট থাকলে তুলে দিবে, অর্থাৎ নটটা আর রাখা যাবে না, তুলে দিবে। এই নট যেমন নাথিং, তারপরে হচ্ছে যে নেভার, এগুলোর মধ্যে কিন্তু নট থাকে। তো সেই রুল গুলো আমরা ধীরে ধীরে দেখবো। নট থাকলে তুলে দিবে, আর নট না থাকলে নট না থাকলে নট বসাবে, নট বসাবে। অর্থাৎ নট থাকলে তুলে দিতে হবে, আর নট না থাকলে নট আনতে হবে। এই একটা বিষয়। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে কোনো অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ হবে না, কোনো অপোজিট ওয়ার্ড হবে না। ধরো হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, এখন আমরা অনেকেই জানি যে প্রেজেন্টের অপোজিট হচ্ছে অ্যাবসেন্ট। তো এইসব ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবসেন্টটা নিয়ে আসবো না, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই দুইটা কথা যদি মনে রাখো তাহলেই কিন্তু আমরা দেখবো যে মোটামুটি সমস্ত রুলগুলোই তোমাদের এখানে আয়ত্তে নিয়ে আসা সম্ভব হবে। তো এখন আমরা প্রথমে দেখি যে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত। তো এই অক্সিলারি ভার্বের মধ্যে কি হতে পারে? অনেক কিছুই হতে পারে, যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর হ্যাভ, তারপর হ্যাজ, তারপর হ্যাড, তারপরে শ্যাল, তারপর উইল, এরকম। তারপরে মডালস অক্সিলারি ভার্ব যেগুলো আছে, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো হতে পারে ক্যান, কুড, তারপর মাস্ট, তারপর শুড, ক্যান, কুড, তারপর মে, মাইট, মে, মাইট, এগুলো সমস্ত কিন্তু একটা নিয়মেই হবে। তো কিরকম দেখো, আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এইভাবে লিখি, আমরা দুই একটা দেখালেই বাকিগুলো সব কিন্তু একই রকম। ধরো আমি ওয়াজ দিয়ে করছি, হি ওয়াজ প্লেইং ফুটবল। তো এই যে উপরে আমরা যেটা বলেছি নট থাকলে তুলে দিতে হয়, আর নট না থাকলে আনতে হয়। তো এই বাক্যের মধ্যে কোনো নট নেই, তখনই আমাকে ডিসিশন নিতে হবে যে ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে নট আনতে হবে। এখন আমরা সামনে কি দেবো? প্রশ্নবোধক করতে গেলে সামনে সাহায্যকারী ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বটা দিতে হয়। এখানে আমরা দেখো ওয়াজ এর সাথে একটা নট লাগিয়ে নেব, ওয়াজেন্ট হি, কমাটা এইখানে উপরে হবে, ওয়াজেন্ট হি প্লেইং ফুটবল। এখানে অনেকে প্রশ্ন করতে পারো ওয়াজ আর নট কেন আমি একসাথে করে দিলাম, আলাদা করলে কি হতো? তো তার যে উত্তর আমি সেটা বলবো যে এখানে আলাদা করে দিলে কিন্তু একটা বিশেষ নিয়ম মানতে হবে। যেমন দেখো, ইজ হি নট এ বয়, এটা একটা বাক্য। আরেকটা বাক্য আমি যদি এইভাবে লিখি, ইজ রহিম নট এ বয়, এই দুটো বাক্যের মধ্যে এই প্রথমটা কিন্তু রাইট গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে, দ্বিতীয়টা কিন্তু ভুল। কেননা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য যেখানে নট থাকে এবং প্রশ্ন থাকে, এটাকে আমরা বলি নেগেটিভ ইন্টারোগেটিভ। এই ধরনের বাক্যে তুমি যদি এই সাহায্যকারী ভার্ব আর নট আলাদা করে দাও, তাহলে যদি সাবজেক্টটা প্রোনাউন হয়, এটা কিন্তু একটা প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে, তাহলে প্রথমে সাহায্যকারী ভার্বটা হয়, তারপরে প্রোনাউন সাবজেক্ট হয়, তারপরে 3 নম্বরে নট হয়। কিন্তু যখনই সাবজেক্টটা নাউন থাকে তখন দেখো নটটা কিন্তু আমাদের 2 নম্বর জায়গায় নিয়ে আসতে হবে। যেমন এটার সঠিক উত্তর হবে ইজ নট রহিম এ বয়। অর্থাৎ নাউন সাবজেক্ট হলে নটটা আগে হবে, তারপর নাউন সাবজেক্টটা হবে, এটা কিন্তু ভুল।
তো এই ঝামেলা এড়ানোর জন্যই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যগুলোকে যদি এইভাবে লিখি যে ইজেন্ট হি এ বয়, হ্যাঁ, এটাও রাইট হয়ে যাবে। আবার রহিমের এই বাক্যটাও আমরা যদি এইভাবে লিখি যে ইজেন্ট রহিম এ বয়, তাহলে এটা সঠিক হয়ে যাবে। এটাকে আমরা কন্ট্রাকশন বলি। তো মাথায় রাখতে হবে যে নেগেটিভ ইন্টারোগেটিভ যখন বাক্য হয়, অর্থাৎ নট থাকে প্লাস কোশ্চেন হয়, তখন আমরা এই রূপটা ইউজ করব, এটাকে বলা হয় কন্ট্রাকশন। তো ইজেন্ট যেমন হলো ওয়াজেন্ট, ওয়ারেন্ট কিভাবে লিখতে হয় আমরা সেটা দেখাচ্ছি। তারপরে হ্যাভেন্ট, তুমি যদি আলাদা করে দাও তাহলে এই নিয়মটা মানতে হবে নাউন প্রোনাউন সাবজেক্ট দেখে। তারপরে হ্যাজ নট কে লেখা হয় হ্যাজেন্ট। তারপরে উইল নটটা দেখো এরকম ওন্ট। শ্যাল নট কে লেখা হয় শ্যান্ট। হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। তারপর মডালস অক্সিলারি ভার্ব যদি থাকে মাস্ট, তাহলে দেখো মাস্টেন্ট। তারপরে শুডন্ট, শুডন্ট এইভাবে লিখতে হয়। তো এটা আমরা মেনে চলবো যে যখন এই বাক্যের মধ্যে নট আসবে প্লাস কোয়েশ্চেন হবে নেগেটিভ ইন্টারোগেটিভ, আমরা এই সংক্ষিপ্ত রূপগুলো ইউজ করব। তো এখানে আমি যতগুলো অক্সিলারি ভার্ব দিয়েছি সবগুলো কিন্তু এই নিয়মের মধ্যেই থাকবে। আমি যদি আরেকটা উদাহরণ দেখাই, ধরো হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তো এটা নট যেহেতু নাই, তাহলে নট আনতে হবে। আমরা এটা ইন্টারোগেটিভ করলে দেখো হ্যাজ এর সাথে জাস্ট একটা নট লাগিয়ে নেব, হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক। যখন আমি বলবো যে সে এইটার মানে ছিল সে কাজটা করেছে, সে কি কাজটা হ্যাজেন্ট হি ডান দা ওয়ার্ক, তাহলে কাজটা কি সে করেনি, তার মানে হচ্ছে সে কাজটা করেছে, এরকম ভাবে আসতে হয়। এখানে যেমন সে কি ফুটবল খেলছিল না, তার মানে হলো খেলছিল। তো এরকম যে কোনো, এবার আমরা একটা নট দিয়ে দেখি অ্যাসার্টিভ। এখানে যদি বলে যে হি ইজ, যে কোনো একটা অক্সিলারি ভার্বের সাথে এইভাবে যদি নট থাকে, হি ইজ নট প্লেইং। তো এখানে আমরা দেখো ইন্টারোগেটিভ করতে গেলে জাস্ট নটটা ছেড়ে দিয়ে ইজটাকে সামনে দেবো, যেহেতু এখানে নট ছিল নটটা তুলে দিতে হবে। তাহলে ইজ হি প্লেইং, এটি হলো এই প্রশ্নের উত্তর। তো এই সমস্ত অক্সিলারি ভার্বের নিয়মটা এটাই যে আমরা দেখবো যে বাক্যটার মধ্যে নট আছে কিনা, নট না থাকলে নট নিয়ে আসবো এবং সেটা অক্সিলারি ভার্বের সাথে এইভাবে কন্ট্রাকশন করে দেবো। আর নট থাকলে আমরা সেই জায়গাটায় নটটা তুলে দেবো। তো এটি কিন্তু হচ্ছে এটার বিষয়। এখন আহ, আমি যেটা বলেছিলাম যে নো অপোজিট ওয়ার্ড, মানে কোনো অপোজিট ওয়ার্ড হবে না, সেটার জন্য আমরা একটা উদাহরণ দেখাই। এখানে কিন্তু কোশ্চেনে এমন এমন সহজ কিছু ওয়ার্ড আসে যেটার অপোজিট ওয়ার্ড মোটামুটি সবাই জানে, যেমন প্রেজেন্ট, অ্যাবসেন্ট। ধরো এরকম থাকলো হি ইজ প্রেজেন্ট ইন দা ক্লাস। তো সবার আগে আমি দেখলাম যে বাক্যটার মধ্যে নট নেই, তাহলে নট আনতে হবে। আর যেহেতু নট এবং প্রশ্ন দুটোই আসছে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য, আমি ইজ এর সাথে দেখো নটটা কন্ট্রাকশন করে অর্থাৎ একখানে করে নেব, ইজেন্ট হি। এই জায়গায় তুমি যদি এখন অ্যাবসেন্ট লেখো তাহলে কাটা যাবে। আমরা বলে দিয়েছি যে এই দুটো টিপস মাথায় রাখতে হবে, যে নট ছিল না তাহলে নট নিয়ে আসলাম, কিন্তু কোনো বিপরীত শব্দ দেওয়া যাবে না। তাহলে ইজেন্ট হি প্রেজেন্ট, আর লাস্টে কোশ্চেন মার্কটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কেটে দেবে। তো এটি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আবার এখানে যদি আমি নট দিই যে হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তখন নটটা ছেড়ে দিয়ে ইজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো আশা করি রুল ওয়ানটা বুঝতে পেরেছো। এখানে আমরা সমস্ত অক্সিলারি ভার্বের গুলো করলাম। এখন যদি অক্সিলারি ভার্ব না থাকে, সাহায্যকারী ভার্ব না থাকে, অক্সিলিয়ারি ছাড়া, এই যে উপরে আমরা যে অক্সিলারি ভার্ব গুলো দেখলাম অথবা মডালস অক্সিলারি ভার্ব দেখলাম একটা বাক্যের মধ্যে, এগুলো যদি না থাকে, হ্যাঁ, তখন আমাদের ডু ডিড ডাজ ব্যবহার করে বাক্যগুলো করতে হবে। যেমন দেখো অ্যাসার্টিভ, আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি, হি প্লেইজ ফুটবল। তো এইখানে কিন্তু সামনে দেওয়ার মতো কোনো সাহায্যকারী ভার্ব নাই, তো তখনই আমাকে ডু ডিড ডাজ নিয়ে ভাবতে হবে। তো এখানে মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে যদি এস ইএস থাকে, ভার্বের শেষে বা সাথে এস ইএস, এইটা থাকলে আমাদেরকে ডাজ বসাতে হবে। তারপরে আমরা নট নেব না নট ছাড়বো সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, আর হচ্ছে যে এস ইএস ছাড়া, এস ইএস ছাড়া যদি প্রেজেন্ট ফর্মে থাকে, যেমন প্লে, হ্যাঁ, প্রেজেন্ট ফর্মে
থাকে তখন হবে ডু। ডু। আর ওই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, আমরা উদাহরণ দেখবো এখনই। ভার্ব V2 যেটা আমরা বলি, ভার্ব পাস্ট ফর্মে, ধরো কেম বা প্লেড এরকম আছে, পাস্ট ফর্মে থাকলে ডিড। আর বাকি ডু ডিড ডাজ যে কোনো একটা ব্যবহার হলে মূল ভার্বটা কিন্তু বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মে আসবে। তো এখানে আমরা দেখছি ভার্বের সাথে এর যুক্ত আছে, তাহলে এইখানে আমরা ইন্টারোগেটিভ করতে গেলে হচ্ছে ডাজ ব্যবহার করব। আর ডাজের সাথে যেহেতু নট নাই বাক্যটায়, তাহলে আমাদের নট আনতে হবে। আর এটা আমরা এইভাবে সংক্ষেপে লিখে দেবো ডাজেন্ট, না হলে আমাকে ওই নাউন প্রোনাউন দেখে নটটা কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বার জায়গায় সরানোরা করতে হবে। তো আমরা সেই রিস্কে যাব না, এটা কমাটা ভালো হলো না। তাহলে ডাজেন্ট হি, আর ডাজ বসার সাথে সাথে এটা এসটা ছেড়ে দিতে হবে, অর্থাৎ প্লে হয়ে যাবে। মানে এই যে বলেছি ডু ডিড ডাজ যেটাই বসুক, মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হবে। ডাজেন্ট হি প্লে ফুটবল। আর এই বাক্যেই আমি যদি এখন দেখো নট দিয়ে দিই, অ্যাসার্টিভটা যদি এরকম হয় যে হি ডাজ নট প্লে, এটা। তো এইটা আমি যখন ইন্টারোগেটিভ করবো, এই বাক্যে যেহেতু আমার নট ছিল, তাহলে নটটা ছেড়ে দিতে হবে। তো জাস্ট আমি ডাজটা সামনে নিয়ে আসবো, ডাজ হি প্লে দিয়ে কোশ্চেন মার্ক। এবার আমরা ডু এর ব্যবহার দেখি। তো ডু এর ব্যবহার হলে ভার্বটা দেখো প্রেজেন্ট ফর্মে থাকবে এস ছাড়া, যেমন দে। এখানে এস ছিল হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, এই কারণে আমাদের এখানে ডাজ আসছে। এখন আমরা যদি বলি দে প্লে ফুটবল, এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, প্লাস নটও নেই। তো তখন আমরা ডু ব্যবহার করব, যেহেতু ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। এই যে প্রেজেন্ট ফর্মে থাকলে আমাদের ডু ইউজ করতে হবে। আর এই ডু এর সাথে আমরা একটা নট লাগিয়ে নেব, তাহলে হবে ডোন্ট দে প্লেটা প্লেই থাকবে, ডোন্ট দে প্লে ফুটবল দিয়ে কোশ্চেন মার্ক। আর ডিড কখন হবে, এখানেও আমাদের যদি এমন থাকে দে ডু নট প্লে ফুটবল, তাহলে নট ছেড়ে দিয়ে ডু দে প্লে ফুটবল, এটাই হবে অ্যান্সার। এবার আমরা একটা ডিড এর ব্যবহার দেখি। হি, দেখো ভার্বটা পাস্ট ফর্ম, অর্থাৎ V2 তে দেওয়া আছে কেম, হি কেম হেয়ার। এইটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব নেই, তখন আমাদের ভার্বটা পাস্ট ফর্মে থাকলে ডিড আনতে হবে। আর বাক্যের মধ্যে যেহেতু নট নেই, তাহলে আমাদেরকে নটও আনতে হবে, অর্থাৎ এখানে আমরা সংক্ষেপে ডিডেন্ট করে দেবো, ডিডেন্ট হি। আর বাক্যে ডু ডিড ডাজ বসলে মূল ভার্বটা বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ঘুরে আসবে, অর্থাৎ এটা কাম হয়ে যাবে, ডিডেন্ট হি কাম হেয়ার। তো আশা করি বুঝতে পেরেছো, এর মাধ্যমে আমরা অনেকগুলো আসলে বাক্যকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা সম্ভব। এবার আমরা রুল 3-তে যাব, 3 নম্বর রুল। আচ্ছা, 3 নম্বর রুলে আমরা যেটা বলবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে, অ্যাসার্টিভ এ নেভার থাকলে ইন্টারোগেটিভ করতে এ ভার্ব বসাতে হয়। ইন্টারোগেটিভ করতে এ ভার্ব বসে। এভার মানে কি, কখনো। আর নেভার মানে কখনো না। যখনই আমি নেভারের পরিবর্তে এভার দেবো, নেভার দেখো একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ নট আছে হিসেবে ধরতে হয়, এভার দিলে কিন্তু নটটা উঠে যাবে। তো আমরা উদাহরণ দেখি অ্যাসার্টিভ। ধরো হি নেভার ড্রিঙ্কস টি, সে কখনো চা পান করে না। তো এক্ষেত্রে আমরা দেখবো যে সাহায্যকারী ভার্ব, এভার কিন্তু একটা অ্যাডভার্ব, এভার সামনে দিয়ে আসলে কোশ্চেন হবে না, সাহায্যকারী ভার্ব দরকার হবে। তো সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা বলেছি যে ডু ডিড ডাজ ব্যবহার করতে হবে। তো এই ভার্বটার সাথে দেখো এর যুক্ত আছে, তাহলে আমরা ডাজ নেব, কিন্তু ডাজেন্ট দেওয়া যাবে না, যেহেতু এখানে নেগেটিভ ওয়ার্ড হিসেবে নেভার আছে, নট আর আসবে না। তাহলে অ্যান্সার হবে ডাজ হি, নেভারের জায়গায় এভার বসাবো। আর ডাজ বসা মাত্রই এখানে এসটা ছেড়ে দিয়ে প্রেজেন্ট ফর্মে বসাতে হবে, তাহলে ডাজ হি এভার ড্রিঙ্ক টি। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখবো নাথিং থাকলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে, এটাকে আমরা রুল 4 হিসেবে বলি, রুল 4। নাথিং থাকলে, অ্যাসার্টিভে যদি নাথিং থাকে, নাথিং মানে কিছু না, এখানে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের এনিথিং বসাতে হবে, এনিথিং।
যেমন আমি একটা উদাহরণ নিই, ধরো অ্যাসার্টিভ আই হ্যাভ, আমরা এগুলো শেষ করে এক্সারসাইজ থেকে কিছু প্র্যাকটিস করব অনেক। আই হ্যাভ নাথিং টু ডু, মানে আমার কিছুই করার নেই। তাহলে এইটা আমি ইন্টারোগেটিভ করতে গেলে এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব আছে, হ্যাঁ, এখানে আমার ডু ডিড ডাজ আনার প্রয়োজন নেই, তবে হ্যাভ হ্যাজ হ্যাড এর বাক্যকে ডু ডিড ডাজ দিয়েও করা যায়, সেটা আমরা একটু পরে দেখাই। তো এখানে আমি সিম্পলি দেখো হ্যাভটা সামনে দেব, আর হ্যাভেন্ট অর্থাৎ নট আনা যাবে না, যেহেতু এর মধ্যে একটা নট ছিল। তাহলে হ্যাভ আই নাথিং এর জায়গায় বসাবো এনিথিং। হ্যাভ আই এনিথিং টু ডু, মানে আমার কি কিছু করার আছে, তার মানে আমার কোনো কিছু করার নেই। তো এই বাক্যটা অথবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে হ্যাভ আর হ্যাজ থাকলে ডু ডাজ ব্যবহার করতে হয়। যদি হ্যাভ থাকে তাহলে এখানে হচ্ছে যে ডু আসবে, আর হ্যাজ থাকলে ডাজ, আর হ্যাড থাকলে ডিড। তাহলে এখানে দেখো ডু আই হ্যাভ এনিথিং টু ডু, এটা। তো এই ছিল নাথিং থাকলে এনিথিং, এইটার রুল। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট রুল দেখবো, রুল 5। রুল 5, এখানে দেখো এভরি। এভরিকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে এভরি প্লাস প্রোনাউন। এই প্রোনাউনের মধ্যে হচ্ছে যে বডি অথবা ওয়ান, মানে এভরিবডি অথবা এভরি ওয়ান থাকবে, এগুলো কিন্তু প্রোনাউন, এগুলো ইনডেফিনিট প্রোনাউন বলা হয়। তো এইটাকে আমরা দেখো দুই ভাবে করতে পারবো। আমরা একটা উদাহরণ নিই, অ্যাসার্টিভ। ওই যে আমরা এভরি মাদার শিখেছিলাম, এখানে আমরা মাদারটা পরে করব যেহেতু এটা নাউন। তাহলে এভরিবডি ওয়ান্টস পিস, এই পিস মানে হচ্ছে শান্তি, প্রত্যেকে শান্তি চায়। তো এটা আমি যদি ইন্টারোগেটিভ করি, তাহলে এখানে দেখো এভরির সাথে ওয়ানও দিতে পারে, একই রুল হবে। তো একটা হচ্ছে সরাসরি, এখানে দেখো নট ছিল না, তাহলে নট চলে আসবে। এখন আমি যদি বলি যে কে শান্তি চায় না, তার মানে কিন্তু সবাই শান্তি চায়। তাহলে হু ডাজেন্ট, এই যে ভার্বের সাথে এস ছিল জন্য এখানে আমাকে ডাজ ইউজ করতে হবে, আর নট ছিল না এই জন্য আমরা নট নিয়ে আসলাম। হু ডাজেন্ট, আর ডাজ বসালে এখানে এসটা ছেড়ে দিতে হবে। হু ডাজেন্ট ওয়ান্ট পিস দিয়ে প্রশ্নবোধক। অথবা এটা আরেকটা আমরা অন্যভাবে করতে পারি। ট্রান্সফরমেশনে আসলে একাধিক রুল থাকলে জানতে হয়, কারণ পরীক্ষায় ইন্টারোগেটিভ থেকেও অ্যাসার্টিভ আসবে। সেক্ষেত্রে যদি এই ডিজাইন, যেমন এই ডিজাইনটাই যদি দেওয়া হয় ইন্টারোগেটিভে অ্যাসার্টিভ করো, তার উত্তর যেটা হবে, তাহলে জানা না থাকলে কিন্তু করতে পারবে না। তো এখন এটা দেখো আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে ইজ দেয়ার এনিবডি, এভরিটা এনি হয়ে যাবে। ইজ দেয়ার এনিবডি, এরপরে এই যে এই অংশটা, হু ডাজেন্ট, মানে এমন কি কেউ আছে যে সুখী হতে চায় না, এরকম বাংলাটা। হু ডাজেন্ট ওয়ান্ট পিস। তো এই রুলটা একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এটাই করতে পারো, কিন্তু জেনে রাখতে হবে দুটোই। আর এখানে এভরির সাথে যদি ওয়ান দেওয়া হয়, এভরি ওয়ান ওয়ান্টস পিস, তাহলে হবে একই উত্তর হবে, হু ডাজেন্ট ওয়ান পিস। আর এখানে হবে ইজ দেয়ার এনি ওয়ান হু ডাজেন্ট ওয়ান পিস। তো এবার আমরা দেখবো হচ্ছে এভরির সাথে কোনো নাউন থাকলে আমরা কিভাবে সেটা সমাধান করব। এটা আমরা রুল 6 বলি, রুল 6। তাহলে এভরি প্লাস নাউন, অর্থাৎ এই জায়গাটায় বডি বা ওয়ান ছাড়া যদি থাকে, ধরো এভরি মাদারের বাক্যটা আমরা দিয়ে করি অ্যাসার্টিভ। তো এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এখন এইখানে যদি আমরা এই নিয়মে করতে যাই যে হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, তার বাংলা হবে কে তার সন্তানকে ভালোবাসে না। তো সন্তান কার কার হয়, বাবা আর মায়ের হয়, তো বাবা ভালোবাসে, কিন্তু এখানে তো বাবার কথা আসলে বলেনি, অর্থাৎ এই মাদার নাউনটা কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম না। এই জন্য এভরি পরে নাউন থাকলে আমরা এই নিয়মটা করতে পারবো না, তখন আমাদের এই সেকেন্ড রুল যেটা ছিল, এই নিয়মে করতে হবে, অর্থাৎ ইজ দেয়ার দিয়ে। তাহলে ইজ দেয়ার এনি মাদার, এই রুলে করলে দেখো এই যে এভরির পরে যে নাউনটা আছে সেটা কিন্তু চলে আসে। প্রোনাউন থাকলে ওই যে বডিটা চলে আসে। হ্যাঁ, এখানে যদি ওয়ান থাকতো এভরি ওয়ান, তাহলে এখানে এনি ওয়ান চলে আসতো। এই জন্য এই নিয়মটা করতে হবে, ইজ দেয়ার এনি মাদার, মানে এমন কি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসেন না। হু ডাজেন্ট, যেই ডাজ বসাইছি এখানে আমাকে এস ছেড়ে দিতে হবে, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। তো এটা হলো এভরি প্লাস নাউনের রুল। তো এবার আমরা দেখব রুল
7। এখানে কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভের মতো অতগুলো রুল হবে না, সেখানে আমরা প্রায় 12টা রুলের মতো করেছিলাম। তো এভরি প্লাস নাউন, এভরি প্লাস প্রোনাউন। এবার দেখবো আমরা নোবডি, নো ওয়ান, নান। এই তিনটার কিন্তু একই রুল, নোবডি অথবা নো ওয়ান অথবা নান। নান মানে কেউ না। তো এই তিনটার যে কোনো একটা থাকলে শুধুমাত্র হু ইউজ করতে হবে, হু ডাজেন্ট কিন্তু আনা যাবে না, যেহেতু এগুলো প্রতিটার মধ্যে একটা করে নট আছে ধরতে হয়। তো এই অ্যাসার্টিভটা আমরা যদি এইভাবে লিখি যে নোবডি লাইক হিম, নোবডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। তো এইটা আমি যখন ইন্টারোগেটিভ করব সরাসরি লিখবো হু লাইকস, যেহেতু এখানে ডাজ আসেনি যার কারণে এসটা থেকে যাবে। হু লাইকস হিম, কে তাকে পছন্দ করে, তার মানে কেউ করে না। আবার কখনো এখানে যদি একটা সাহায্যকারী ভার্ব থাকে, যেমন ধরো এটাও এটাও করা যায়, আর একটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে একটা ডাজ ইউজ করে করা যায়। আমরা দেখাই একটু, ডাজ, তবে এই রুলটাই ভালো, তখন এটা এনি হয়ে যায়, ডাজ এনিবডি, আর ডাজ বসলে এখানে এসটা ছেড়ে দিতে হবে, ডাজ এনিবডি লাইক হিম। তবে তোমরা এই নিয়মটাই করবে, এটাই সুন্দর লাগে। হ্যাঁ, এখন যদি আমি এখানে একটা সাহায্যকারী ভার্ব দিই, ক্যান জাতীয় কোনো একটা মডেল অক্সিলারি ভার্ব, যেমন দেখো নো ওয়ান ক্যান ডু ইট। তো এটা আমরা হু ক্যান ডু ইট এটাও করতে পারি, শুধুমাত্র হু দিলাম এটার বদলে, আর এদিকে যেমন আছে তেমনই হু ক্যান ডু ইট। অথবা আমরা যেটা করতে পারি, ক্যানটার একটা যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, এটাকে সামনে নিয়ে এটা এনি ওয়ান করে, ক্যান এনি ওয়ান ডু ইট, মানে কেউ কি ইহা করতে পারে, তার মানে কেউ পারে না। আর এটা হচ্ছে কে ইহা করতে পারে, তার মানে কেউ পারে না, ক্যান এনি ওয়ান ডু ইট। এই হচ্ছে নোবডি, নো ওয়ান, নান এর রুল। তো এরপরে আমরা রুল 8-এ যাব। আমরা এক ভিডিওতে এটা শেষ করার চেষ্টা করব। রুল 8 হচ্ছে দেয়ার যুক্ত কোনো একটা বাক্য। রুল 8, রুল 8 সাবজেক্ট হিসেবে ধরো যে দেয়ার আছে, দেয়ার, দেয়ার। তো আমরা একটা বাক্য নেই যে অ্যাসার্টিভ, ধরো দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, মানে এই আইনটার কোনো ব্যবহার নেই। দেয়ার ইজ নো ইউজ অফ দিস ল, এই আইনের কোনো ব্যবহার নেই। তো আমরা যদি এইভাবে বলি এই আইনের কি ব্যবহার আছে, তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। কারণ একটু ভালো করে চিন্তা করে দেখো যে তুমি যদি জানো যে এই আইনটার কোনো ব্যবহার নেই, তখন কিন্তু আমরা এইভাবেই প্রশ্ন করি যে কি ব্যবহার আছে। হ্যাঁ, তাহলে হোয়াট, হোয়াট এর পরেই আমাদের ইজটা চলে আসবে। হোয়াট ইজ, এখানে একটা দা বসাতে হবে, হোয়াট ইজ দা ইউজ অফ দিস ল। অথবা এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইজটা সামনে দিয়ে ইজ দেয়ার, তখন এই নোটাকে এনি করে দিতে হবে, ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, মানে এই আইনটার কি কোনো ব্যবহার আছে, তার মানে কোনো ব্যবহার নেই। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। এরকম আরেকটা বাক্য আমরা দিই, দেয়ার ইজ নো ম্যান, এটা অ্যাসার্টিভ, এটা ছিল 1 নাম্বার, এটা আমরা 2 নাম্বার দিই। দেয়ার ইজ নো ম্যান, মানে এমন কোনো লোক নেই, হ্যাপিয়ার দেন জামিল, যে বেশি সুখী জামিলের চেয়ে, হ্যাপিয়ার দেন হি দিলাম, তার চেয়ে বেশি সুখী এরকম কোনো লোক নেই। তার মানে কি, এমন কি কোনো লোক আছে যে জামিলের চেয়ে বেশি সুখী, এরকম বাংলা করলে যেটা আসবে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে এখানে হু দিয়ে করতে হবে, যখন এরকম বস্তু থাকে তখন হোয়াট, আর এখানে হচ্ছে হু। তো হু ইজ হ্যাপিয়ার দেন হি, তার চেয়ে বেশি সুখী কে, তার মানে কেউ না। অথবা এখানেও আমরা দেখো ইজটা সামনে দিয়ে করতে পারি যে ইজ দেয়ার, নোটাকে তখন এনি করতে হবে, ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান হ্যাপিয়ার দেন হি, হ্যাপিয়ার দেন, এই হচ্ছে দেয়ার রুল। আচ্ছা, এরপরে খুবই একটা ইম্পর্টেন্ট রুল, যেটা এসএসসি পরীক্ষায় দেখা যায় যে প্রায়ই আসে, রুল 9। এটা হচ্ছে ডিজাইনটা এরকম যে ইজ এর পরে একটা অক্সিলারি ভার্বের পরে দেখো নাথিং বাট এই কথাটা থাকে। হ্যাঁ,
যেমন ধরো ইজ ওয়াজ যে কোনো কিছু তারপরেই এইটা থাকবে। যেমন দেখো অ্যাসার্টিভটা এরকম যে ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, অর্থাৎ বন্ধুত্ব কিছুই না শুধু একটা নাম। ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। তো এইটা আমাদের যেভাবে করতে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, এটা লিখেই বাটের পরের অংশটা পুরোটাই লিখে দিতে হবে। হোয়াট ইজ ফ্রেন্ডশিপ বাট এ নেম। তো এই বাক্যটা বিভিন্ন রকম বাক্য আছে দেখো। আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল, আমাদের জীবনটা কিছুই না শুধু সংগ্রাম। একই ডিজাইন। আওয়ার লাইফ, আওয়ার লাইফ ইজ, এই যে ইজের পরে দেখো নাথিং বাট আছে, এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করে। আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল, স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, স্ট্রাগল। তো এখানে আমরা ওই একই নিয়মে করব, সেটা হচ্ছে যে হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল, হোয়াট ইজ, হোয়াট ইজ এর পরেই এই অংশটা সাবজেক্টটা দিতে হবে। হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল, এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো এরপরে আমরা রুল 10, রুল 10 এখানে আছে ইট ইজ নো ইউজ, এই ধরনের একটা অ্যাসার্টিভ, ইট ইজ নো ইউজ। তো আমরা দেখি উদাহরণটা। অ্যাসার্টিভ ধরো ইট ইজ নো ইউজ মানে এটার কোনো ব্যবহার নেই। ইট ইজ নো ইউজ মেমোরাইজিং অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার মুখস্থ করা। মেমোরাইজিং অ্যান্সার, অ্যান্সার ফর এক্সাম, এই ধরনের বাক্য। তাহলে এটা দেখো ইজ দেয়ার দিয়ে সুন্দরভাবে করা যাবে। এই যে ইজটা সামনে নিয়ে আসলাম, ইজ দেয়ার এনি, নোটাকে এনি করে দিতে হবে। ইজ দেয়ার এনি ইউজ, এখানে একটা অফ বসাতে হবে। ইজ দেয়ার এনি ইউজ, ঠিক এই যে এই রুলটার মতো অনেকটা আমরা বলবো ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, এরকম। ইজ দেয়ার এনি ইউজ অফ মেমোরাইজিং, মেমোরাইজিং অ্যান্সার, অ্যান্সার ফর এক্সাম, অর্থাৎ এক্সামের জন্য প্রশ্ন মুখস্থ করার কি দরকার আছে, তার মানে কোনো দরকার নেই। তো ওকে, লাস্ট রুল আমরা বলবো সেটা হচ্ছে 11 নাম্বার, রুল 11। এটা হচ্ছে দেখো একটা বাক্যে, অ্যাসার্টিভের বাক্যে যদি এরকম থাকে ইট ডাজ নট ম্যাটার, মানে হচ্ছে এটা কোনো বিষয় না, এই ধরনের বাক্য। তো অ্যাসার্টিভটা আমরা নিই, ইট ডাজ নট ম্যাটার, ডাজ নট ম্যাটার ইফ আই ফল, মানে এটা কোনো ব্যাপার না যদি আমি পড়ে যাই। তো এইটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব এই জায়গাটায় হোয়াট দো দিয়ে করতে হয়। হোয়াট দো, THOUGH, হোয়াট দো, তারপরে যে ইফ এর পরের অংশটা হবে ইফ আই ফল, এটি কিন্তু অ্যান্সার। তো আমরা শেষ করে ফেললাম একটা ক্লাসে, আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পুরো দমে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে যে সমস্ত এক্সারসাইজ বিভিন্ন বই থেকে, নবোদয় অথবা অ্যাডভান্স বই থেকে আমরা এক্সারসাইজ গুলো করবো, সেগুলো ধারাবাহিকভাবে দেখবে, তাহলেই তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।